আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম দরদের আপডেট দিতে। আজকের দরদের আপডেট হচ্ছে, দরদের কোনো আপডেট নাই। ওয়াও! হাততালি। ওকে, দরদের আসলে আপডেট নেই কথাটা একেবারেই সঠিক নয়। দরদের আপডেট আছে। আপনারা হতাশ হইয়েন না। দরদের আপডেট হচ্ছে সাকিবিয়ানরা দরদ দিয়ে, দরদের পাবলিসিটি নিয়ে মাঠে এখনো আছে এবং তারা ১৫ তারিখ পর্যন্ত দরদের মানে পাবলিসিটি তারা করবে। এবং আমার কাছে প্রচুর কমেন্ট আসছে সাকিব-আনদের পক্ষ থেকে যে তারা তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে যতদিন পর্যন্ত যতটুক পর্যন্ত থাকে পকেটে টাকা ততটুক পকেটের শেষ টাকা থাকা পর্যন্ত তারা দরদের পাবলিসিটি চালিয়ে যাবে। আমি যেরকম দরদের অন্য মামুনের হয়ে দরদের আপডেট দেওয়ার দায়িত্ব নিয়েছি, ঠিক সেরকম সাকিব-আনরা দরদের পাবলিসিটি নেওয়ার দায়িত্ব নিয়েছেন। দেখেন আমাদের শাকিব খান কতটা লাকি, কতটা ভাগ্যবান যে একটা চক্র শাকিব খানকে ডোবানোর জন্য একটা চক্রান্ত করছে, ঠিক তখনই সাকিবিয়ানরা সেই চক্রান্তকে মাঠে পিষে দিচ্ছে। একেবারে যে বুলডোজার যেরকম পিচ দেখেন না রাস্তায়, এই যে পিচ ঢালাই করার পর একটা ইয়ে যায়, গাড়ি যায় পিচটাকে পিষে দেওয়ার জন্য, মানে এমন ভাবে পিষে দেয় একেবারে, মানে অস্তিত্ব থাকে না, কোনো গ্যাপের অস্তিত্ব থাকে না রাস্তায়। ঠিক তেমনি সেরকম এই সাকিব খানকে আহ নিচে নামানোর যে চক্রান্ত চলছে সেই চক্রান্তটা পিষে দিচ্ছে। দেখেন চক্রান্ত কেন বলছি, মালেক আফসারী সাহেব অলরেডি বলে ফেলছে যে চুনকালি একজনের নাম, তার নাম চুনকালি, সে চুনকালি এই চক্রান্তটা করছে। সেই চুনকালিটা কে? প্রযোজক, পরিচালক? তার কোনো ইঙ্গিত দেয় নেই, বলছে আপনারা বুঝে নেন। মালেক আফসারী সাহেবের কথাটা সাইডে রাখলাম। এরপরে দেখেন বিভিন্ন কন্টেন্টে কিন্তু এই কথাটাই উঠে আসতেছে যে দরদ নিয়ে একটা চক্রান্ত চলছে, দরদ যেন ব্যবসা করতে না পারে। এই কথাটাও আরেকটা সাইডে রাখলাম। ৩ নাম্বার পয়েন্টে এসে দেখেন, দরদ গান নিয়ে আমরা পড়ে আছি, দরদের গান নিয়ে। ছুঁয়ে দেন না গান। গান ছাড়া কি দরদের পাবলিসিটি করা যায় না? গান ছাড়া কি দরদের পাবলিসিটি হয় না? গান ছাড়া কি এই সিনেমার আর কিচ্ছু নাই পাবলিসিটি করার মতো? সবাই কি গান দিয়ে পাবলিসিটি করে? এই যে আমি বারবার উদাহরণ দিলে শাহরুখ খান, শাকিব খান চলে আসে। আমি ওখানে যাব না আজকে। আজকে শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন এদের উদাহরণে যাব না। আজকে আমি বাংলাদেশের একটা উদাহরণে থাকি। আগামীকালকে আজকে ২ টা সিনেমা রিলিজ হইছে। একটা সিনেমা হচ্ছে 36, 24, 36, আরেকটা সিনেমা হচ্ছে রংধং। তো আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা, রংধং-এর কিন্তু ব্যাপক পাবলিসিটি হচ্ছে। কিন্তু রংধং-এর গান নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই। তারা রংধং নিয়ে রাস্তায় নেমে পড়েছে, ব্যানার টানাচ্ছে, পোস্টার দিচ্ছে, সেল মারছে, রংঢং নিয়ে আলোচনা করছে, ক্যাম্পেইন করছে, হচ্ছে। কিন্তু রংঢংয়ে আজকে কোনো এস্টাবলিশ সুপারস্টার নাই। যার কারণে এটা নিয়ে আলোচনা হচ্ছে না। কিন্তু তাই বলে কি তারা কি ছেড়ে দিয়েছে? হাল ছেড়েছে? না। তারা কিন্তু রংঢং নিয়ে এমন একটা প্রচারণা চালাচ্ছে যে প্রচারণার কারণে মানুষ কিন্তু তলে, তলে রংঢং সম্পর্কে একটা আওয়াজ হয়ে গেছে। যদিও রংঢং শুধুমাত্র সিনেপ্লেক্স গুলোতে, কয়েকটি সিনেপ্লেক্সে পাইছে। এবং এই সিনেমাটা শুধুমাত্র সিনেপ্লেক্সেই চলবে। যার কারণে তারা সিনেপ্লেক্সকেই টার্গেট করেছে। এবং সিনেমার যে ট্রেলারটা আমি দেখলাম, চমৎকার ট্রেলার। একটা থ্রিল আছে। যদিও সিনেমার প্লট নিয়ে, চলচ্চিত্রের প্লট নিয়ে গল্পটা, তারপরেও এই সিনেমাতে একটা থ্রিল আছে। ডিরেক্টর এই সিনেমাটাকে, যেই ট্রেলারটা ছেড়েছে সেই ট্রেলারটার মধ্যে একটা আকর্ষণ ডিরেক্টর ধরে রাখতে পারছে। যদি এই সিনেমাতে একজন এস্টাবলিশ কোনো শিল্পী থাকতো তাহলে এই সিনেমা কিন্তু ব্যাপক আলোচনায় চলে আসতো। আলোচনায় আসছে না একটাই কারণ, যে এই সিনেমাতে সিয়াম আহমেদ বা আরিফিন শুভ বা এই টাইপের কোনো অ্যাক্টর নাই, হিরো নাই। আছে তারিক আনাম খান, আছে প্রাণ রায়, আছে জামিল, যাদেরকে আসলে আপনারা ওইভাবে খুব বেশি, সিনেমা প্রেমী যারা, ওইভাবে তারা খুব একটা জানেন না। তো আমি রংঢংয়ের প্রচারণাটা এই কারণেই আনলাম যে এই যে একটা লো বাজেট ফিল্ম, এই ফিল্মের যে প্রচারণা হচ্ছে সেই লেভেলের প্রচারণাটাও কিন্তু দরদে করছে না। একটা গাড়ি কিনছে অরণ্য মামুন সাহেব, সেই গাড়ির সাথে যদি পোস্টার সাথে গাড়িটা যদি সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় উপরে একটা মাইক লাগাইয়া,
বা একটা স্পিকার লাগায়া, তাইলেও কিন্তু একটা ভালো পাবলিসিটি হয়। পাবলিসিটির নানা রকম স্ট্যান্ডবাজি আছে, পাবলিসিটির নানা রকম। এই যে আজ আব্দুল আজিজ সাহেবকে আমরা পাগল বলি, এই আব্দুল আজিজ সাহেব রাস্তার মধ্যে নাচে। আব্দুল আজিজ সাহেবের মধ্যে একটা লোক যখন রাস্তায় নাচে তার সিনেমার প্রমোশনের জন্য, তখন সেটা একটা স্ট্যান্ডবাজি, তখন সেটা একটা পাবলিসিটি। সে কিন্তু বুঝে, সে কিন্তু মাল আছে, ঠিক আছে, সে কিন্তু এতদিন ধরে ফিল্ম বিজনেস করে। সে যে পাগল তা না, তারা সবাই পাগল বললেও এই যে সে যে নাচছে, সেই এটা নিয়ে কিন্তু আবার আলোচনাও করছে। একজন প্রডিউসার, এত বড় একজন প্রডিউসার, সে তার একটা ভৌতিক সিনেমা বানাইছে, যেই সিনেমার বাজেট কম, যে সিনেমার কোনো সুপারস্টার নেই, কিন্তু সেই সিনেমা সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন। কেন জানেন? কারণ আব্দুল আজিজ সাহেব ওই সিনেমার প্রচারে রাস্তায় দাঁড়ায় নাচছে। সে ওই সিনেমার প্রচারের জন্য 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছিল এবং সেটা ফেল করে 1 লাখ টাকা দিয়ে ধামাচাপা দিছে। এগুলো আপনারা জানেন, জানেন কারণ বলেই একটা পাবলিসিটি সে করছে, একটা মিনিমাম লেভেলের সে পাবলিসিটি করে সে ওই সিনেমা থেকে কিন্তু প্রফিট করছে। সে সিনেপ্লেক্সে চালাইছে, পাকিস্তানে রিলিজ দিছে, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিছে, সে ওই সিনেমা থেকে কিন্তু সে প্রফিট করছে, যেটি থেকে প্রফিট করার কথাই না। এইবার আসি দরদে, দেখেন সে শুধু টি সিরিজের গান নিয়ে পড়ে আছি আমরা। টি সিরিজের গান ছাড়া কি আর কোনো পাবলিসিটি নাই? প্রচুর পাবলিসিটির ইয়ে আছে, অপশন আছে, প্রচুর অপশন আছে। এই যে এই পাবলিসিটির অপশন গুলা মেনলি আমাদের এখন কিন্তু পাবলিসিটির সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা অনেকে বোঝেন, বুঝতে পারেন কিনা জানি না। পুরো পাবলিসিটিটা চলে গেছে সোশ্যাল মিডিয়া। সিনেমার পাবলিসিটি এই মুহূর্তে পুরোটাই চলে গেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ অরণ্য মামুন সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানে যতটুকু আমার মনে হলো, সে সোশ্যাল মিডিয়া হিসেবে সে টিকটক পেরেছিল। সে কিছু টিকটকার নিয়ে একটা পাবলিসিটি করছে। এটা তার ধারণার লিমিটেশন হইতে পারে। সোশ্যাল মিডিয়া ইজ নট অনলি অ্যাবাউট টিকটক, ইট ইজ অল অ্যাবাউট ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেটা এখন এক্স, এরকম ইউটিউব, অনেকগুলো জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে। সবচেয়ে বড় যেই জায়গাটা সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের প্রচুর পেজ আছে যারা অফিসিয়ালি, যারা প্রফেশনালি একটা সিনেমার পাবলিসিটি করে। আপনি ব্যস্ত আছেন টি সিরিজ দিয়ে, ফাইন, আপনি একটা পেজকে দায়িত্ব দিয়ে দেন। একটা পেজ কতটা প্রফেশনাল হয়, কতটা অ্যাক্টিভ হয়, কতটা রিচ হয়, যে একটা পেজ নিজেরাই একটা সিনেমা প্রডিউস করে ফেলে। তাহলে সেই পেজের, আমি পেজটার নাম মনে আসতেছে না এই মুহূর্তে, ওই যে সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার প্রডিউসার, ওই পেজ তিনটা, ওই পেজের ছেলেগুলোর সাথে আমার দেখা হয়েছে, খুবই স্মার্ট, খুবই স্মার্ট। এবং তারা একটা সিনেমাকে এমন ভাবে পাবলিসিটি করে, এমন ভাবে প্রচার করে, যে মানুষের ভেতরে একটা উদ্বেগ তৈরি হয়, একটা আকর্ষণ তৈরি হয়, একটা আগ্রহ তৈরি হয়। যেহেতু তারা এডুকেটেড, টিকটকাররা কতটুকু এডুকেটেড আমি জানি না, টিকটকারদেরকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে ম্যাক্সিমাম টিকটকার আমি দেখছি, ওই যে অপু একজন নাপিত ছিল, তারপরে প্রিন্স একজন অশিক্ষিত, তারপরে ওই যে অ্যালেক্স একজন ফিশারম্যান। তারা মানুষ হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু তাদের এডুকেশন লেভেলটা কতটুকু আমি জানি না। একটা সিনেমার পাবলিসিটির জন্য এডুকেশনটা দরকার, মেধাটা দরকার। তাদের মেধাটা তারা বিক্রি করে পাবলিসিটির ক্ষেত্রে। তো আপনি এই জামানায় এসে একটা সিনেমার পিআর, মানে পাবলিক রিলেশন, একটা সিনেমার পিআরের দায়িত্ব একটা নির্দিষ্ট প্রফেশনাল একটা টিমকে দিবেন, এটাই স্বাভাবিক। একটা টিম, প্রফেশনাল টিম এই কাজটা করবে। অরণ্য বাবুর এই কাজটা করবে না, সে তো এটা জানে না পাবলিসিটি কেমন করতে হয়। সে তো আর রায়হান রাফি না। রায়হান রাফি কিন্তু প্রত্যেকটা পেজের সঙ্গে সে কমিউনিকেশন করে। সে তাদেরকে নিয়ে, আপনারা দেখছেন অলরেডি, তাদেরকে নিয়ে বসে খাওয়া দাওয়া করে, তাদের সাথে আড্ডা দেয়, তাদের সঙ্গে পার্সোনাল কমিউনিকেশন করে। কারণ সে জানে এই পেজগুলোকে ধরা দিলে বাকি কাজ শেষ, তারাই করবে। সে শুধু একটু ছোঁয়া দেয়, বাকি কাজ মানে ছড়ায় পড়ে। তো অরণ্য মামুন সাহেব বা তার প্রযোজনা প্রতিষ্ঠান একটা একটা প্রফেশনাল টিমকে যদি এই দায়িত্বটা দিত, তাহলে এতদিনে দরদের হাইপ অন্য লেভেলে থাকতো। খরচ কিন্তু খুব বেশি হতো না। একটা পেজ, আমি যতটুকু জানি, একটা সিনেমার পাবলিসিটির জন্য ওরা 3 থেকে 5 লাখ টাকা ডিমান্ড করে, 3 থেকে 5 লাখ টাকার ডিমান্ড করে। এবং সেই 3 থেকে 5 লাখ টাকার মধ্যে তারা ব্যাপক পাবলিসিটি করে, ব্যাপক পাবলিসিটি করে। সোশ্যাল মিডিয়া এমন কোনো লোক মানে বাকি থাকে না জানার যে এই নামের একটা সিনেমা হচ্ছে, এই এই সিনেমার এই এই আকর্ষণ আছে। তারা ক্রিয়েট করে যে কোন কথাটা লিখলে, কোন ইনফরমেশনটা দিলে
এবং এই ইনফরমেশনটা কিভাবে উপস্থাপন করলে একটা মানুষের আগ্রহ জন্মায়, এবং সেই আগ্রহের কারণে ওই মানুষটা সেই টপিকটা নিয়ে তার সার্কেলে এসে আলাপ করবে। ওরা শুধু টপিকটা বলে দিবে, টুপ করে একটা টপিক ছাড়বে ওই পেজগুলা, এবং সেই টপিক নিয়ে সব সোশ্যাল গ্রুপে আলাপ আলোচনা তৈরি হতে থাকবে। এবং সেটা যদি শাকিব খান লেভেলের কেউ হয়, তাহলে সেটার আলাপ তো মানে দূর দূরান্তে পৌঁছে যাবে। আজকে তুফান নিয়ে হাজার হাজার কন্টেন্ট হয়, হাজার হাজার কন্টেন্ট হয় বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কন্টেন্ট আসে, যদিও তারা গান নিয়ে করছে, কিন্তু দরদের গান দেয় নাই। গান ছাড়া যে ভিতরের যে জিনিসগুলো আছে সেগুলো আমি জানি না, ওরা দরদ টিম জানে। সেই দরদ টিমের সঙ্গে এই প্রফেশনাল টিমটা একসাথে কাজ করবে। দেখেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি যখন প্রথম আলোতে কাজ করতাম, তখন প্রথম আলোর বিনোদন বিভাগের যে প্রধান, সে আমাকে হায়ার করছে। আমি কিন্তু যাইনি প্রথম আলোতে। সে আমাকে ডেকে নিছে, ডেকে নিয়ে বলছে যে তোমার রিপোর্টিং এর স্টাইলটা ভালো, তুমি বিভিন্ন পত্রিকায় কাজ না করে, আমি তখন বিভিন্ন পত্রিকায় পিআর করতাম নিউজের। ওই সময়টাতে একটা একটা নিউজ আমি সুন্দর করে নিউজ আকারে লিখে দিতাম, যেটা আমাদের অনেক সিনিয়র সাংবাদিক এখন করে। যাই হোক, সেই নিউজটা প্রত্যেকটা পত্রিকায় আমি পাঠাইতাম, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানে প্রথম আলো থেকে শুরু করে প্রত্যেকটা পত্রিকায় সেই নিউজ ছাপাইতে বাধ্য হতো। বিষয়টা এরকম ছিল যে সব পত্রিকায় যে নিউজ আসে, প্রথম আলো সেই নিউজটা ছাপায় না। তো আমি যখন কন্টিনিউয়াসলি এরকম নিউজ দিতে থাকতাম, তখন প্রথম আলো নক করলো। এটা প্রথম আলো এটা দেখলো যে এই ছেলেটা মূল যে ঘটনাটা এত সুন্দর করে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করে, যে এটা প্রথম আলোর একটা ডিসক্রেডিট, যে এই নিউজটা প্রথম আলো দিতে পারছে না। তখন মেহেদী মাসুদ ভাই আমাকে হায়ার করলো যে তুমি অন্যান্য কাগজের নিউজটা না দিয়ে আমাকে দাও, কারণ প্রথম আলো 1 নম্বর পত্রিকা, তুমি 1 নম্বর পত্রিকার জন্য কাজ করতেছো, দিস ইজ গুড ফর ইউ, তুমি স্টেটমেন্টটাও 1 নম্বর পাবা। এবং তাই আমি যেদিন থেকে প্রথম আলোতেই শুধু সম্পাদক দিতে থাকলাম, সেদিন থেকে আমি আলাদা এক ধরনের ট্রিটমেন্ট পাইতাম ওই জগতে। প্রয়োজনীয় সংস্থা বা যারা এইগুলা চায়, তারা আমাকে খুঁজতো, খুঁজে খুঁজে দাওয়াত করে নিয়ে যেত। কিন্তু আমি প্রথম আলোতে যে নিউজটা দিতাম, ওই নিউজটাই আবার মানে তখন আমার 2টা নিউজ করতে হতো, একটা প্রথম আলোর জন্য, একটা অন্য পত্রিকার জন্য। তো বিষয়টা হচ্ছে যে এক্সাম্পলটা যেটা দিতে চাইছিলাম, যে সাপোজ বাঁধনের একটা নাটক, এখন নাটকের নিউজ, বাঁধন একটা নাটক করতেছে, এই নাটকের নিউজটা ছাপাইলে এর ভিতরে কিছু নাই। তো তো আমি খুঁজে বের করলাম যে বাঁধন ওই নাটকে মাগুর মাছ ধরতে হয়েছে, তাকে একটা মাগুর মাছ ধরতে হয়েছে, মাছ কাটতে হয়েছে। মাগুর মাছ ধরতে যায় বাঁধন ফেইন্ট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, কারণ সে জীবনে মাছ কাটে নাই ঠিক মতো। তার উপরে মাগুর মাছ দেখে সে ভয় পাইছে এবং মাছ ধরে সে অজ্ঞান হয়ে গেছে। এই যে যে একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা ওই নিউজটাকে কিন্তু একটা অ্যাট্রাকটিভ জায়গায় নিয়ে গেছে। তো এই বিষয়গুলো মেহেদী মাসুদ ভাই আমাকে ইয়ে করলো, টার্গেট করলো। তখন সে আমাকে ইনভলভ করলো প্রথম আলোর সাথে, এবং প্রথম আলোতে আমি নিয়মিত কাজ করলাম কয়েক বছর। তারপরে আমি যখন অ্যাক্টিং, ওটা আলাদা পার্ট, তারপরের পার্ট গুলো আর এখানে বলার দরকার নেই। তো বিষয়টা হচ্ছে এই যে প্রফেশনাল টিমটা, যে টিমের কাছে এই দরদের পাবলিসিটির কাজটা ছেড়ে দিবে, তারা এই বিষয়গুলো বের করে নিয়ে আসবে, ইন্টারেস্টিং ভাবে সে উপস্থাপন করবে কন্টেন্ট গুলা, এবং সেটা নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠে যাবে চারপাশে। শুধু যে গান নিয়ে পড়ে থাকতে হবে তা কিন্তু না। এই যে যে একটা বিষয়টা, এই সবই যদি আমি খাই, অনন্যমনের বিষয়টা হলো যে সে সব খেতে চায়, সে সব ক্রেডিট সে নিজে দিতে চায়। এই পাবলিসিটির দায়িত্বটা যদি ওদেরকে, এখনো সময় আছে, এখনো আর মাত্র 6 দিন সময় আছে, এই 6 দিনও যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় দায়িত্বটা, তারা কিন্তু খুব পরিশীলিত ভাবে, খুব চমৎকার ভাবে দায়িত্বটা পালন করবে। এবং তাই হওয়া উচিত। বিশ্বের সমস্ত দেশে একটা আলাদা প্রফেশনাল টিম থাকে পিআর করার জন্য, পাবলিসিটি করার জন্য। সেই টিমটা তাদের একটা ডিজাইন করে সিনেমা অনুযায়ী, সেই ডিজাইন অনুযায়ী পাবলিসিটি হয়। এই যে আপনারা আশার নাম শুনেন, আলী আকবর আশা ইয়েতে থাকে, দুবাইতে থাকে। ওই যে দরদের প্লেন থেকে জাম্প করছিল, এই শাকিব খানের দরদের টি শার্টে ইয়ে পরে জাম্প করছিল, এই আইডিয়াটা। এবং এরা এই ধরনের পাবলিসিটি করে, এরা এই ধরনের পিআর ম্যানেজমেন্ট। এবং দরদের সাথে তাদের একটা চুক্তি হওয়ার কথা ছিল, এবং সেই চুক্তি অনুযায়ী আলী আকবর আশার সঙ্গে আমার কথা হয়েছে যে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে দিয়ে যদি দরদ পাবলিসিটি করায়, তাহলে তাদেরকে 40 লাখ টাকা দিতে হবে, 40 লক্ষ টাকা। তাদের যে প্ল্যানিং দরদ দিয়ে, এখন তারা একটা ইন্টারন্যাশনাল পিআর এজেন্সি, তাদের একটা ইন্টারন্যাশনাল পাবলিসিটির একটা প্ল্যানিং আছে। সো সেটা সেই অনুযায়ী 40 লক্ষ টাকা ঠিক আছে। আর বাংলাদেশে যে পেজটা এটার পাবলিসিটি করে, তারা 5 লক্ষ টাকা নিবে,
সেই 5 লক্ষ অনুযায়ী তাদের প্ল্যানিং, বাংলাদেশ অনুযায়ী তাদের স্ট্যান্ডার্ড ঠিক আছে। তো অ্যাটলিস্ট সে 40 লক্ষ টাকা তাদেরকে আলী আকবর আশাকে দিতে পারলো না, মানলাম। ওই 35 লাখ টাকা দিয়ে গাড়ি না কিনা 5 লাখ টাকা তো ওই অ্যাটলিস্ট ওই পেজটা দিতে পারতো। আজ থেকে 2 মাস আগে গাড়ি যেদিন কিনছে, গাড়িটা যেদিন কিনছে সেদিনও যদি ওই প্রফেশনাল টিমটাকে, আমি কারো স্পন্সর দিই, তারা আমাকে বলার জন্য কি স্পন্সর হবে, আমি তো তাদের নামটাও ভুলে গেছি, তাদের নামটাও আমি বলতে পারছি না, এই মুহূর্তে মনে আসতেছে না। আমি উদাহরণের জন্য তাদের বিষয়টা আনছি। অ্যাটলিস্ট গাড়িটা না কিনা তাদেরকে যদি 5 লাখ টাকা তাদের ওই ফান্ডে, এই ফান্ডটা যদি তাদের কাছে দেওয়া হতো, আজকে কিন্তু এই প্রশ্ন, এই সময়টাই আসতো না, এই সিচুয়েশনটা আসতো না দরদ দিয়ে এই কথা বলার পাবলিসিটি। আজকে 8 তারিখ, 15 তারিখে রিলিজ, 9, 10, 11, 12, 13, 14, 15, আর আছে 6 দিন। 6 দিন যেই পরে যেই সিনেমা রিলিজ, সেই সিনেমা সম্পর্কে কোনো আওয়াজ নাই, কোনো নিউজ নাই, কোনো কন্টেন্ট নাই। মানুষ তো এখন মনে করতেছে এই সিনেমা কি আদৌ 15 তারিখে রিলিজ হবে, দরদ কি আদৌ 15 তারিখে রিলিজ হবে, এই ধরনের সন্দেহে মানুষ ঢুকতেছে। তারপরেও মানুষ আশায় বুক বেঁধে আছে যে হ্যাঁ, একটা ইনফরমেশন পাইলাম কৌশালীর কাছ থেকে, ওর ভিডিওতে বলছিল যে টি সিরিজ নাকি চুক্তি করার 15 দিন পরে তাদের কন্টেন্ট ছাড়ে। তো চুক্তি করার 15 দিন পরে যদি কন্টেন্ট ছাড়ে, 30 তারিখে চুক্তি করছে, 15 দিন পরে 15 তারিখ হচ্ছে গিয়ে দরদের রিলিজ ডেট, তাহলে আমি 30 তারিখে কেন টি সিরিজের সঙ্গে চুক্তি করবো? চুক্তিটা কেন আরো 20 দিন আগে হবে না? আমার তো সিনেমা রিলিজের আগে কন্টেন্ট ছাড়তে হবে। তাহলে আমি সেই টি সিরিজকে আমি কেন গুণায় ধরবো? শাকিব খানের তুফানের গান কি টি সিরিজে আসছিল? 200-300 মিলিয়ন ভিউ হয়ে গেছে। টি সিরিজ বলে ওই ভিউ দেখে ধরো অরণ্যবাবু নক করছে, অরণ্যবাবু বলে যায় নাই। বিষয়টা এরকম শুনছি, আমি জানি না কতটুকু সত্য। টি সিরিজ নাকি আগ্রহ দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে, শাকিব খানের গান এত ভিউ হয়, তাহলে ওদের একটা গান নেই, ওদের একটা সিনেমা আমরা ট্রাই করে দেখি, এই ধরনের কথাবার্তা আমি শুনছি। তো টি সিরিজ আগ্রহ করছে, আর লোভে পাপের মৃত্যু একটা কথা আছে না? টি সিরিজ আগ্রহ করছে, আর আমার হাতে সময় আছে 15 দিন, আমি 15 দিন আগে কন্ট্যাক্ট করছি, 15 দিন পরে ইয়ে করবে। আরে ভাই, এই যে গানগুলাই শাকিব খানের গান কি টি সিরিজের জন্য বসে থাকে? শাকিব খানের গান কি টি সিরিজের জন্য বসে থাকবে যে টি সিরিজে ছাড়লে মানুষ দেখবে না, দেখবে না? এরকম কোনো কিছু আছে? শাকিব খানের গানের জন্য তো টি সিরিজ দরকার ছিল না। শাকিব খানের গান ছাইরা এই আরশাদ আদনানের চ্যানেল একদিনে 1 লক্ষ ইয়ে হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে, একদিনে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানে গানের জন্য, শাকিব খানের গানের জন্য। শাকিব খানের সেখানে টাইগার মিডিয়ার বোধহয় 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। অলরেডি তো ওদের আছে 1 মিলিয়ন, আর কি লাগবে? হইতে পারে টি সিরিজের 127 মিলিয়ন ফলোয়ার, সাবস্ক্রাইবার, 227 বা 127, আই এম নট শিওর। কিন্তু শাকিব খানের গান যদি টাইগার মিডিয়াতেও দেয়, তাইলেও তো এই গান সুপার ডুপার হিট হয়। আমি যতটুকু আমি ধারণা করছি যে দরদের যে প্রডিউসার, সে আগে এনশিওর করতে চাইছে তার 10 লাখ টাকা উইঠা 2-1 কোটি টাকা থাকে কিনা। সে আগে সেফ গেমটা খেলতে চাইতেছে। সেফ গেমটা খেলে তারপর সে মাঠে আসতে চাইতেছে। সেফ গেম খেললে সে রিস্ক নিতে চাইতেছে না। সে যদি টি সিরিজে না দিয়ে যদি টাইগার মিডিয়া দেয়, যদি টি সিরিজ থেকে সে 2 কোটি পায়, টাইগার মিডিয়া থেকে যদি 1 কোটি পায়, 1 কোটি টাকা তার লস। এই চিন্তা করে সে বোধহয় টি সিরিজের উঠানে এখনো নাকে খড় দিচ্ছে। দেখ, দরদের গান তো আমাদের দরকার নাই রে ভাই। আপাতত দরদের পাবলিসিটির জন্য আমার গান দরকার নেই। আপনি ট্রেলার ছাড়েন, ট্রেলার নিয়ে দেখেন কি ধামাকা হয়ে যায়। ট্রেলার ছাড়েন, দরদে শাকিব খান কি করছে, শাকিব খানের দরদে শুটিং এ কি হয়েছে, দরদ দিয়ে শাকিব খানের কি, মানে অনেক কিছু আছে সিনেমার ভিতরে। আমি ছিলাম না এখানে, থাকলে আমি অনেক কিছুই, আমি সেটা থাকলে আমি অনেক কিছু, অনেক ইনফরমেশন নিয়ে আমি একটা কিছু করতে পারতাম। আজকে দরদের যে কয়টা শিল্পী আছে দরদের কাস্টিং লিস্ট থেকে, সেই কাস্টিং লিস্ট ধরে টান দেন, টান দিয়ে প্রত্যেকের একটা করে ইন্টারভিউ ছাড়েন না, তাতেও কিন্তু তো মাসে 30টা দিন চলে যেত। আজকে সেই শিল্পীদের ইন্টারভিউ দেখতে পাই না। আমি এক শিল্পীর নক করছিলাম, সে আমার ডেট দিয়ে সে আর গায়েব, সে ফেল করছে। সেই শিল্পীর দায়বদ্ধতা নাই, মানে সিনেমার শিল্পী আর ডিরেক্টর একাকার হয়ে গেছে। আরেক শিল্পীকে আমি ডেট দিছিলাম, সে তো মানে আমাকে অনলাইনে ইন্টারভিউ দিবে না। ওকে, অনলাইনে ইন্টারভিউ দিবে না, তাহলে কোথায়? আমি অমুক জায়গায় শুটিং করতেছি, আসেন। তো সেখানে তাকে ওই দিন যাবো, ফোন দিচ্ছি, সে ফোন ধরে না। এ হচ্ছে ধরনের শিল্পীদের নমুনা। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি দরদকে হাইলাইট করার,
আমি আমি একার চেষ্টায় তো হবে না। যার জন্য চুরি করব সেই যদি চোর বলে, যার জন্য চুরি করব সেই যদি চোর বলে, তাইলে তো আর কিছু করার নাই আমার। আছে নাকি কিছু করার? আমি দরদের জন্য কিছু করব, কিন্তু দরদ চাচ্ছে না আমি কিছু করি। তাইলে আমার 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 কি দায়? আমার কোনো দায় আছে? কোনো দায় নাই। আজকে অরণ্য মামুন শাকিব খানকে ডুবাচ্ছে, এবং শাকিব খান এই দায় কোনোভাবেই এড়াতে পারে না। কোনোভাবেই সে এই দায় এড়াতে পারে না যে অরণ্য মামুনের কারণে এই সিনেমা যদি খারাপ হয়, এই সিনেমার যদি বদনাম হয়, এই সিনেমার যদি ফ্লপ হয়, এই সিনেমার যদি বাজে রেকর্ড হয়, সমস্ত দায় দায়িত্ব যাচ্ছে অরণ্য মামুনের ঘাড়ে।